আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে বিপত্তি ঘটলে তার পরিণতি সম্পর্কে নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিলেন সৈয়দ আশরাফ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না আসে সেজন্য অর্থমন্ত্রীর সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার উদ্ধার করা কঠিন হওয়ায় বিকল্প খোঁজা হচ্ছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অব্যাহত গণবিক্ষোভের মুখে সপরিবারে কায়রো ছাড়লেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। এবং কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু কাল। টিকিট সংগ্রহ করতেও চরম ভোগান্তির শিকার ক্রিকেট প্রেমীরা। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে বিপত্তি ঘটলে তার পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে দিয়ে চাওয়া পাওয়া ভুলে দলীয় নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দিন বদলের সাথে সাথে দলের নেতাকর্মীদেরও পরিবর্তনের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। সন্ধ্যায় চট্টগ্রামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার স্মরণে নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মানুষ ঘোষ। বন্দরনগরীর মুসলিম হলে আয়োজিত শোক সভায় সৈয়দ আশরাফ প্রয়াত আতাউর রহমান কায়সার সম্পর্কে বলেন, তার রাজনীতি ছিল দেশ ও মানুষের জন্য, কিন্তু আজ সব জায়গাতেই চাওয়া পাওয়ার অভিযোগ। এ ব্যাপারে সংযত হতে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন তিনি। যেখানেই আমরা যাই করে আমাকে মূল্যায়ন করা হয় না। কি মূল্যায়ন করা হবে আপনাকে? অনেক প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছি জনগণকে, সেই প্রতিটি কাজ আমাদের বাস্তবায়ন করতে হবে, তার কোনো বিকল্প নাই। একবার চিন্তা করুন, 3 বছর পরে নির্বাচন হবে, যদি কোনো বিপর্যয় ঘটে তখন পরিণতি কি হবে সেটা একবার চিন্তা করে দেখুন। সৈয়দ আশরাফ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাম্প্রতিক কোন্দল সম্পর্কে বলেন, স্থানীয় নেতাদের কোনো ক্ষমতা নেই কাউকে বহিষ্কার করার। একজন আরেকজনকে এক্সপেল করে। আপনারা কি গঠনতন্ত্র পড়েন না? গঠনতন্ত্র পরেও আপনারা সেটা স্বীকার করতে চান না। আপনারা জানেন না যে চট্টগ্রাম আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই কাউকে বহিষ্কার করা, কোন জেলা আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই কাউকে বহিষ্কার করা। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি মাত্র সাময়িকভাবে কোন সদস্যকে বহিষ্কার করতে পারে। চূড়ান্ত বহিষ্কারের ক্ষমতা একমাত্র আওয়ামী লীগের জাতীয় সম্মেলন বা কাউন্সিল যখন হয়, সেই কাউন্সিলের ভোটের মাধ্যমে। শোক সভা কমিটির সভাপতি সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাক্তার আফসারুল আমিন এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ সহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকারি মালিকানার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না ওঠে সেজন্য সতর্ক করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নিয়ম নীতি মেনে ব্যাংক পরিচালনার পরামর্শ দিয়ে পর্ষদকে আরও যোগ্যতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রায়ত্ত 3টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা জানান। গোলাম পারভেজের রিপোর্ট। অভিযোগ রয়েছে, নিয়োগ, বদলি ও ঋণ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের অনেকে ক্ষমতার অপব্যবহার করছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছেন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এর প্রতিকার চেয়েছে। এরই ধারাবাহিকতায় রূপালী জনতা ও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করলেন অর্থমন্ত্রী। এতে ব্যাংকগুলোকে আরও দক্ষ ও যোগ্যতার সাথে কাজ করার তাগিদ দেন তিনি। একই সাথে নিয়মনীতি মেনে চলারও পরামর্শ দেন। বোর্ডগুলো কি করছে, বোর্ডের আর ব্যাংকগুলোর পারফরমেন্স কি, সেসব একটু বিবেচনা করা হয়েছে। সেখানে তারা অনেকগুলো সমস্যা তুলে ধরেছেন, সেগুলো বিবেচনা করা হয়েছে। আমাদের তরফ থেকে আমরা কিছু বলেছি যে এরকম আমরা এরকম অভিযোগ শুনি, সুতরাং এরকম অভিযোগ শুনতে চাই না। দ্যাটস অল।
অর্থমন্ত্রী জানান, সরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে উন্নয়ন কার্যক্রমকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য। আর গণমাধ্যমে যে সমালোচনা হচ্ছে তা এক ধরনের অজ্ঞতা। আমি এগুলো নিয়ে মোটেই চিন্তিত না। এগুলো এই কথা আজকের থেকে না, যেদিন থেকে এই বোর্ডগুলো বানিয়েছি তখন থেকে বলা হয়েছে যে রাজনৈতিক। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, আগে কি ছিল? Let them answer this question. What was it like before? Who were the board directors before I appointed these people? Don't take the case of the Tattabarak Sarkar, but go before that. এগুলো আমার কাছে it is immaterial, totally immaterial issue of comments. এবং I don't want to say, আরো শক্ত কথা বলতে চাই না, এগুলো আমার কাছে অত্যন্ত কি বলবো, অপরিপক্ক মন্তব্য এবং অজ্ঞানতা প্রসূত মন্তব্য। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার উদ্ধার করা কঠিন, তাই বিকল্প খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি। শ্রমিক হয়রানি বন্ধে সরকারি উদ্যোগে শ্রমিক পাঠানোর চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। তবে বিদেশে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা মানবিক না হলে শ্রমবাজার ধরে রাখা আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। মাহফুজ মিশুর রিপোর্ট। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে অন্তত 70 লাখ বাংলাদেশি শ্রমিক। কেউ বা জমি বন্ধক রেখে, আর কেউ বা সর্বস্ব বিক্রি করে ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছেন এসব দেশে। কিন্তু যাওয়ার সময় এজেন্টের প্রতারণা আর যাওয়ার পর কাঙ্ক্ষিত কাজ না পাওয়া সহ শর্তভঙ্গের শিকার ভাগ্যাহত এসব শ্রমিক। পাশাপাশি প্রবাসেও নানা ধরনের হয়রানির শিকার তারা। এসব সমস্যার দেখভালের দায়িত্ব যাদের, প্রবাসে সেই সব বাংলাদেশি কর্মকর্তাদের আচরণ নিয়ে এবার প্রশ্ন তুললেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আমরা যে সমস্ত হাই কমিশনে লেবার একাশে রয়েছেন তাদেরকে মানুষ হতে হবে, দরিদ্র মানুষকে চিনতে হবে। যারা ওখানে কাজ করতে গেছেন তারা আমার দেশের জনগণ, শুধু দরিদ্র হিসেবে তাদেরকে দেখা যায় না। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা যেন কখনো কোনো হয়রানির শিকার না হয় কোনো কূটনৈতিক মিশনে সাহায্য প্রার্থনা করতে গিয়ে। পররাষ্ট্রমন্ত্রী জানান, অভিবাসী শ্রমিকদের হয়রানি বন্ধে আন্তরিকভাবে কাজ করছে সরকার। শ্রমিক পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মানবাধিকার কিভাবে রক্ষা করা যায়, এসব বিষয় নিয়ে নতুন করে ভাবা হচ্ছে বলেও জানান তিনি। যখন আমরা মধ্যপ্রাচ্যের আমাদের শ্রম বাজারের কথা ভাবি, এটি কিন্তু অসীম কোনো বাজার না। এই বাজার কিন্তু এভার গ্রোয়িং, এভার এক্সপ্যান্ডিং, একেবারে ইলাস্টিক, একেবারে সাংঘাতিক রকমের এটি কিন্তু নয়। তাদেরও একটি সীমা আছে। তারাও কিন্তু ডাইভার্সিফিকেশনের কথা ভাবছেন যে আমরা যাদের শ্রমিকদেরকে নেব তাতে যেন এক দেশেরই অধিকাংশ শ্রমিক না হয়। পাশাপাশি শ্রমিকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সরকারি উদ্যোগের কথা জানানো হয় মানবাধিকার কমিশনের এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিশরের খবর। ব্যাহত গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সপরিবারে রাজধানী কায়রো ছাড়তে বাধ্য হলেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। মোবারকের পদত্যাগের দাবিতে অনড় কয়েক লাখ বিক্ষোভকারী জুমার নামাজের পর প্রেসিডেন্টের বাসভবনের সামনে জমায়েত হলে তিনি বাসভবন ছেড়ে যান। এদিকে কায়রোর তাহরির স্কোয়ার সহ দেশটির বিভিন্ন শহরে এখনও বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। আরো জানাচ্ছেন কঙ্কন নাগ। শেষ পর্যন্ত সপরিবারে রাজধানী কায়রো ছাড়তে বাধ্য হলেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মার নামাজের পর লাখ লাখ বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসভবনের সামনে জমায়েত হলে মুবারক সপরিবারে বাসভবন ত্যাগ করেন। তিনি পর্যটন নগরী শার্ম আল শেখে গেছেন বলে জানা গেছে। কায়রো ছাড়ার আগে তিনি মিশর সরকারের দৈনন্দিন কার্যক্রম চালানোর দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের হাতে দিয়ে গেছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজ আদায় করে বিক্ষোভকারীরা কায়রোর তাহরির স্কয়ার ও অন্যান্য জায়গায় সমবেত হয়ে প্রেসিডেন্টের বাসভবন, পার্লামেন্ট ও রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করে। মিশরের অন্যান্য শহরেও বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক হাজার বিক্ষোভকারী। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা ঘরে ফিরলেই জরুরি আইন প্রত্যাহার করা হবে। এতে আরো বলা হয়, সেনাবাহিনী জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এদিকে শান্তি বজায় রাখার জন্য দুপক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের জন্যও মিশর সরকারের ওপর নতুন করে চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। কঙ্কন নাগ,
এটিএন বাংলা। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করেছেন। এবারে রয়েছে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। দিনরাতের এই ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। প্রস্তুতি ম্যাচ হলেও কানাডাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। আর কানাডা চায় 8 বছর আগে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয়ের সুখস্মৃতি কাজে লাগাতে। রিপোর্ট করছেন পরাগ আরমান, সাথে ছিলেন চট্টগ্রাম প্রতিনিধি কামাল পারভেজ। 2003 সালে বিশ্বকাপ ক্রিকেটে পরাজয়ের 8 বছর পর আরেক বিশ্বকাপে আবারও কানাডার সামনে বাংলাদেশ। তবে এখন অনেক পরিণত টাইগাররা। সেই পরাজয়ের স্মৃতি ভুলে জয়ের জন্যই মাঠে নামবে সাকিব তামিমরা। দলের কোচ জেমি সিডন্স বিশ্বকাপের লড়াইয়ের জন্য এই প্রস্তুতি ম্যাচেই পরখ করে নিতে চান শিষ্যদের। Play our best cricket, not tense up under the pressure of playing at home, which is a big factor. So we've got to try and keep the boys relaxed, keep them fresh. Today was a very light workout because we've got a game tomorrow. এদিকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো জায়ান্টদের বিপক্ষে মাঠে নামার আগে এই অনুশীলন ম্যাচটিকে দলের প্রস্তুতির বড় ক্ষেত্র হিসেবে ভাবছে কানাডা। নিজেদের চতুর্থ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলার লক্ষ্য নিয়ে আসা দলটি তাই বাংলাদেশের সামনে দাঁড়াতে চায় পুরনো আত্মবিশ্বাসে। We build up the team. It's a young team. Most of them are having the first opportunity playing a World Cup. Only 3 from the last 2 World Cups. So it's a great opportunity to come here and see the different wickets. বিশ্বকাপ মিশন শুরুর আগে শেষ অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ ও কানাডা। দু দলের এই ম্যাচটি হবে শনিবার বেলা 2:30টায় বন্দরনগরী চট্টগ্রামে। পরাগ আরমান, এটিএন বাংলা। বিশ্বকাপ ক্রিকেটের টিকিট নিতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রিকেট প্রেমীরা। ঢাকা বিভাগের জন্য টিকিট ভেন্যু সিটি ব্যাংকে শুধু বনানী শাখা করায় টিকিট দেওয়ার প্রথম দিনই চাপ বেড়ে যায় কয়েক গুণ। তাই টিকিটের জন্য অপেক্ষমান হাজারো মানুষ টিকিট প্রাপ্তির স্থান বাড়ানোর দাবি জানান। আর টিকিট প্রাপ্তির স্থান মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম উল্লেখ আছে এমন দর্শকরা আশাই ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ কানাডা প্রস্তুতি ম্যাচ দেখার। আরো 2 দিন চলবে এই টিকিট দেয়া। আব্দুল্লাহ হিরা রিপোর্ট। ঢাকা বিভাগের জন্য সিটি ব্যাংকের শুধু বনানী শাখায় টিকিট বিতরণ শুরু করায় টিকিট সংগ্রহকারীদের ভোগান্তির কোনো সীমা নেই। ভাউচার সংগ্রহের মতো টিকিট নিতে এসেও লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সেই সাথে টিকিট না পাওয়ার শঙ্কা। 5 জন পুরুষ নেওয়ার পর তারপর একজন মহিলা নেওয়া হচ্ছে, তাহলে শুধু মহিলা লাইন, পৃথকভাবে মহিলা লাইন করার মানেটা কি? লেখা আছে যাতে মিরপুর, তারা কোথা থেকে টিকিট নিবে, কবে দিবে, কয়দিন ধরে দিবে, এটা কোথাও কোনো স্পষ্টভাবে কেউ কিছু বলে নাই। খেলা শুরুর 2 দিন আগে দেওয়া হবে, কিন্তু 2 দিন আগে মানে 17 কিন্তু গভর্নমেন্ট হলিডে ঘোষণা করেছে। সেদিন স্টেডিয়াম এরিয়াতে কেউ কিন্তু যেতেই পারবে না, রেস্ট্রিক্টেড। তাহলে কি করে আমরা টিকিটটা কালেক্ট করব? এসব ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষও চুপ হয়ে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তার দোহাই দিয়ে। যাদের টিকিট প্রাপ্তি স্থান মিরপুর স্টেডিয়াম, ঢাকা বিভাগের রাজবাড়ী থেকে শুরু করে শেরপুরের সেই প্রত্যন্ত এলাকা থেকে এসে তাদের আবার ফিরে যেতে হচ্ছে। 10টা ব্রাঞ্চ থেকে আমরা টিকিট পেয়েছি, কিন্তু আমরা চাচ্ছি যে একটা ব্রাঞ্চ থেকে কেন আমরা টিকিটটা নেব? আমাদের তো একটা কষ্ট হয়, আজকে একটা জুমার দিন আমরা নামাজ পড়তে পারবো টিকিটের জন্য। যাদের বাংলাদেশ কানাডার ম্যাচ দেখার ভাউচার আছে তাদের কেউ বনানী থেকে টিকিট পেলেও আবার তড়িঘড়ি করে রাতেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। আর টিকিট প্রাপ্তি স্থান মিরপুর স্টেডিয়াম উল্লেখ আছে এমন দর্শকরা বাংলাদেশ কানাডা প্রস্তুতি ম্যাচ কিভাবে দেখবেন তা জানেন না। আজকে হচ্ছে 11 তারিখ, কালকে ম্যাচ, এখন তো 2 দিন আগে দেওয়া হলো না। আর মানে মিরপুর যাতে দেওয়া হয়েছে, মানে টিকিট পিক আপের ভেন্যু বলা হয়েছে, এখন ওইখানেও দিচ্ছে না। এখন তারা কিভাবে টিকিট পাবে? বাণিজ্য মেলায় যদি 1 লাখের লোক বেশি একদিনে ঢুকতে পারে, বের হতে পারে, তাহলে তারা কেন একদিনে 1 লাখ টিকিট সাপ্লাই দিতে পারবে না? টিকিট বিতরণের 3 দিনেও টিকিট নিতে ব্যর্থ হলে জানা নেই কিভাবে কোথা থেকে টিকিট পাবেন এসব ক্রিকেট প্রেমীরা। আর এমন নানা অভিযোগ আর অসঙ্গতির মধ্য দিয়ে চলছে টিকিট বিতরণ। আব্দুল্লাহ হিরা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিতরণ নিয়ে নানা অভিযোগ